প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন আমরা দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ হিমাগারগুলোতে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে নানা রকম কর্মসূচি পালন করে আসছি এবং আমাদের দাবি দাবা লিখিতভাবে সরকারের বিভিন্ন দপ্তর এবং মালিক পক্ষর কাছে তুলে ধরি। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন বা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের অগ্রগতি, আগামীতে করণীয় এবং বর্তমান অবস্থা তুলে ধরার জন্যই আপনাদেরকে আহ্বান জানিয়েছি এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আলু উৎপাদনকারী জেলাগুলো, বাংলাদেশে যে সমস্ত জেলাগুলোতে আলু উৎপাদন হয় এই সমস্ত জেলাগুলোতে একটি ভাড়া সুপারিশ কমিটি তৈরি করে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য একটি কমিটি প্রণয়ন করা হয়। উক্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক এবং কৃষি বিপণনের অতিরিক্ত পরিচালক, সদস্য সচিব করে একটা কমিটি করা হয়। সেই কমিটিতে আমিও একজন মেম্বার ছিলাম। এই কমিটি স্টোর মালিকদের প্রতিবন্ধকতা সত্ত্বেও একটা প্রায় নিরপেক্ষ সুপারিশমালা ঢাকা খামারবাড়ির অনুকূলে প্রেরণ করেন। আমরা প্রথমেই রাজশাহীর কথা বলতে চাই এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, সার্বিক এবং কৃষি বিপণনের অতিরিক্ত ওনার পদবি মার্কেটিং অফিসার না, অতিরিক্ত মার্কেটিং অফিসার সহ এই কমিটির সকল সদস্যদের। আমাদের রাজ্যের ভৌগোলিক অবস্থা, স্টোরগুলোর খরচ বলতে সংরক্ষণ ব্যয় পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা একটা সুপারিশ প্রণয়ন করেন, যেখানে 8 নম্বর কলমে স্পষ্টভাবে উল্লেখ আছে প্রতি বস্তা 5 কেজি আলু ছাড় দিয়ে অবশিষ্ট আলুর প্রতি কেজি 5 টাকা হারে ভাড়া নেওয়ার জন্য সুপারিশ প্রণয়ন করা হলো। কিন্তু এমতো অবস্থায় একইভাবে অন্যান্য জেলাগুলোও এই সুপারিশ ঢাকা খামারবাড়ির অনুকূলে জমা দেন। আমরা খামারবাড়ির দেওয়া তথ্য অনুযায়ী জানতে পেরেছি সমস্ত প্রায় 26টি জেলার তথ্য বিবেচনা করার পরে এইটার একটা গড় অবস্থান তারা নির্ধারণ করে, যা 5 টাকা 20 পয়সা। আপনারা জানেন যে ভৌগোলিক কারণে দেশের এক এক প্রান্তে এক এক রকম খরচ, যেমন কোথাও লেবারের দাম একটু কম, কোথাও বেশি, কোথাও একটু কেয়ারিং খরচ কম একটু বেশি, কারো ক্যাপাসিটি কম বেশি, এই কারণে কিছুটা আপ ডাউন করে, যার ফলে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে 5 টাকা 20 পয়সা সারা বাংলাদেশের জন্য কমন। কিন্তু রাজশাহীর ভৌগোলিক অবস্থায় বাস্তবতা হচ্ছে 4 টাকা 60 পয়সা, অর্থাৎ বস্তায় যদি আমরা 5 কেজি আলু বাদ দিয়ে ভাড়া নিই তাহলে প্রতি কেজিতে মিনিমাম 4 টাকা 40 পয়সা কেজি প্রতি মাইনাস হবে, যার ফলে নিট ভাড়া দাঁড়ায় 4 টাকা 60 পয়সা। আপনাদেরকে অবগত করার জন্য জানাচ্ছি, আগামীকাল মঙ্গলবার রাজশাহী ঢাকা খামারবাড়িতে ভাড়া নির্ধারণের জন্য জাতীয় কমিটি মিটিং আছে। এই মিটিংয়ে যদি আমরা যৌক্তিক
এবং গ্রহণযোগ্য সিদ্ধান্ত না পাই, তাহলে এই মিটিংয়ের ফলাফলের পরে আমরা রাজশাহী ব্যবসায়ী এবং আলু চাষিরা মনে করছে রাজশাহীর ভৌগোলিক অবস্থা বিবেচনা করে রাজশাহী জেলা কমিটি যে সুপারিশ দিয়েছে, এই সুপারিশে অনুযায়ী তার অধিক ভাড়া কোনোভাবেই পরিশোধ করবে না। অর্থাৎ আমরা রাজশাহীবাসীকে, রাজশাহীর আলু চাষি হিমাগার মালিকদেরকে পরিষ্কার মেসেজ দিতে চাই, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যে সুপারিশ গেছে, সেই সুপারিশে সর্বোচ্চ ভাড়া 5 টাকা নির্ধারণ করার জন্য সুপারিশ করা হয়েছে। তাই জেলা প্রশাসক মহোদয়কে সহ ওই কমিটিকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত যদি মঙ্গলবারে না হয়, তাহলে রাজশাহীতে আপনারা অবশ্যই 5 টাকা ভাড়া নিয়ে চাষিদের ডিও করে দিবেন। অন্যথায় 5 টাকা ভাড়া বাস্তবায়নের জন্য চাষি এবং ব্যবসায়ীরা যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। এর ফলে রাজশাহীতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, এর দায় দায়িত্ব সমস্ত স্টোর মালিকদেরকে বহন করতে হবে। আপনাদেরকে অবগত করছি, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও স্টোর মালিকদের অনড় অবস্থানের কারণে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলেই আমাদের কাছে মনে হয়েছে। দুঃখজনকভাবে আপনাদের মাধ্যমে অবগত করছি, আমরা রাজশাহী এবং রংপুর জোন বাংলাদেশে উৎপাদিত আলুর প্রায় 70% আমরা করে থাকি। অথচ দুঃখজনক বিষয়, জাতীয় ভাড়া নির্ধারণ কমিটিতে, যৌক্তিক ভাড়া নির্ধারণ কমিটিতে আমাদের রাজশাহী এবং রংপুরের কোনো প্রতিনিধি রাখা হয়নি কোনো এক অজ্ঞাত কারণে। আরও অবগত করছি আপনাদের যে সরকারের অত্যন্ত উঁচু পর্যায় থেকে সুপারিশ থাকা সত্ত্বেও আমরা সর্বশেষ চিঠি কালকে পেয়েছি, জাতীয় ভাড়া নির্ধারণ কমিটি, সেখানেও রাজশাহী এবং রংপুরকে ইনক্লুড করা হয়নি। এটা হতাশাজনক। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ মন্ত্রীর আদিষ্ট হয়ে ওনার এপিএস সংশ্লিষ্ট দপ্তরকে রাজশাহী এবং রংপুরকে ইনক্লুড করার জন্যে অনুরোধ জানান। সেই অনুরোধ কেন বিবেচনা করা হয়নি, এটাও আমাদের কাছে অজ্ঞাত কারণ হিসাবে বিবেচিত হচ্ছে। তারপরেও আমরা জাতীয় স্বার্থে এই সেক্টরকে রক্ষা করার উদ্দেশ্যে অদাবদ্ধ, যদি সুপারিশের আলোকে ভাড়া নির্ধারণ করা হয়, জাতীয় স্বার্থে আমরা তা মেনে নেব ইনশাল্লাহ। কিন্তু কারো দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য কোনো উদ্দেশ্যে যদি সারা দেশের সুপারিশগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মালিকদের অনুকূলে বা বিশেষ স্বার্থ রক্ষার জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়, তাহলে রাজশাহী সহ সারা বাংলাদেশের আলু চাষি ও ব্যবসায়ীরা তা প্রত্যাখ্যান করবে। হিমাগার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনি গত আলোচনায় বলেছেন আমাদের কোনো সদস্য যদি হাইকোর্টে যায় তাহলে কিছু করার থাকবে না। স্পষ্ট করে আপনাকে বলছি, হাইকোর্ট আমাদেরকে অনেক আগেই গত সরকার চিনিয়েছে। প্রতিবেদন আমাদের অনুকূলে, এখানে প্রতিবেদন নাই, কি দিয়েছেন আমাকে? প্রতিবেদন আমাদের অনুকূলে, রাজশাহী সহ সারা বাংলাদেশ। এই প্রতিবেদনের বাইরে, সুপারিশমালার বাইরে যদি আপনারা ভাড়া নির্ধারণ করেন,
কোনো স্বার্থান্বেষীর মহলকে প্রভাবিত করে বা হাইকোর্টে আপনি না, হাইকোর্টে যাবে কৃষকরা। কিভাবে সারা বাংলাদেশের সুপারিশ থাকা সত্ত্বেও এই সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করা হলো। আর একটা কথা আমরা বলতে চাই, অনেক ধৈর্য ধরেছি, সিজন প্রায় শেষের দিকে, দ্রুত সিদ্ধান্ত চাই, অন্যথায় আন্দোলন, আলোচনা এবং আইনি লড়াই একসঙ্গে চলবে। আগামী মঙ্গলবারের পর থেকে 5 টাকার অধিক যে সমস্ত স্টোর রাজশাহীর ভাড়া আদায় করার চেষ্টা করবেন, তাদের সংশ্লিষ্ট কৃষক এবং ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে প্রতিরোধ গড়ে তোলার। এই প্রতিরোধ গড়ে তুলতে যেয়ে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তার দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। তাই আসুন, জাতীয় স্বার্থে আমরা সব কিছু ভুলে সমস্ত অর্থাৎ 26টি জেলার যে সুপারিশ প্রণয়ন হয়েছে তার গড় অ্যাভারেজ 5 টাকা 20 পয়সা। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের একটা ভৌগোলিক, উত্তরাঞ্চলের একটা ভৌগোলিক জেলায় আমাদের অবস্থান থাকা সত্ত্বেও, আমাদের সুপারিশমালা অত্যন্ত কম থাকা সত্ত্বেও, 4 টাকা 60 পয়সা থাকার সত্ত্বেও আমরা গড় অ্যাভারেজ পর্যন্ত কষ্ট হলেও মেনে নিতে রাজি আছি। গড় অ্যাভারেজের বাইরে গেলে আইনি লড়াই, আন্দোলন এবং প্রতিরোধ একসঙ্গে চলবে। এই বলে আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়া শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা রাজশাহীর ভৌগোলিক অবস্থা দেখেন, যে সমস্ত 20 পয়সা আপ ডাউন করে, এই কারণে রাজশাহী ভৌগোলিক অবস্থা বিবেচনা করে আমার এখানে ভাড়া 4 টাকা 60 পয়সাই আমি চাই। কিন্তু অন্যান্য জেলায় হয়তো হচ্ছে খরচ কিছুটা বেশি, অ্যাভারেজ এসছে 5 টাকা 20 পয়সা। আমরা 4 টাকা 60 পয়সায় চাই, কিন্তু জাতীয় স্বার্থে আমরা 5 টাকা 20 পয়সা পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত আছি। এর বাইরে গেলে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা একটু যদি বলতে চাই, আপনাদের অনেক গণমাধ্যম আমাকে গত 5 দিনে মিনিমাম 10টা গণমাধ্যমের 10 জন সাংবাদিকরা আমি এই বিষয়টা বলেছি। তারপরেও আজকে সংবাদ সম্মেলনে আপনার প্রশ্নটা তুলেছেন। আমি আনুষ্ঠানিকভাবে বলছি, আমার বাড়িতে একটা ফ্রিজ আছে, আপনাদের সবার বাড়িতে আধুনিক বাংলাদেশে হয়তো একটা করে ফ্রিজ আছে। আমাদের কারো ফ্রিজে কোনো সবজি বা কোনো মাংস এই লোডশেডিংয়ের, বৈদ্যুতিক লোডশেডিংয়ের জন্য কি নষ্ট হয়েছে? যদি নষ্ট না হয় তাহলে হিমাগারগুলোতেও লোডশেডিংয়ের জন্য আলো নষ্ট হচ্ছে না। আলো নষ্ট হচ্ছে মোটা দাগে অব্যবস্থাপনার কারণে। অব্যবস্থাপনা কি? 1 নম্বরে প্রথম থেকে যদি আমরা শুরু করি, আপনার লোডের সময় একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, এই পরিমাণ আলো চেম্বারে ঢুকালে সেটা ঠান্ডা করতে পারবে, এর বেশি ঢুকালে টেম্পারেচার নিয়ন্ত্রণ হবে না। তো দ্রুত লোড শেষ করার জন্য তারা যে পরিমাণ ক্যাপাসিটিতে ঢোকানো প্রয়োজন তার চেয়ে অধিক ঢুকিয়ে সেই সময় চেম্বার গরম করে দেয়। এর ফলে আলুর পচন সেই সময় থেকে শুরু হয়। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আলু স্থান পরিবর্তনের জন্যে একটা লোহার বনশির মতো হুক আছে, বনশির মতো হুক আছে। এই হুকটা বস্তার গায়ে করে তোলে, এর ফলে ওই আঘাতে আলু নষ্ট হয়। তৃতীয়ত, এবার স্টোরগুলো, এবার না, যে বছরগুলোতে আপনার অতিরিক্ত আলু উৎপাদন হয় প্রতি বছরই তারা অতিরিক্ত লোড নেয়। এই অতিরিক্ত লোডটা কিভাবে নেয়? আমরা বলি আলু যে লোড সিস্টেম, এটা একটা পকেট সিস্টেম। ধরে নেন এক্সাম্পলের জন্য আপনি 3 লাইন আলু সাজালেন, তারপরে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিতে হবে, এটা ওই বাতাস ফ্লো করার জন্যে। 7 লাইন ওপরে ছড়িয়ে দিলেন, ওপরে একটা নির্দিষ্ট গ্যাপ থাকে। তো এবার হয়েছে কি যে 12 লাইন আলু একসঙ্গে সাজিয়েছেন, তারপরে গ্যাপ দিয়েছেন। ওপরে যে গ্যাপটা থাকার কথা একটা বস্তা পরিমাণ, সেটা আছে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, মানে ওপরে একটা ছড়ি বাড়িয়ে দিয়েছেন। এর ফলে চেম্বার পর্যাপ্ত কুলিং হচ্ছে না, যার জন্যে আলু নষ্ট হচ্ছে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই আলু সংরক্ষণের সময় মিনিমাম 6 বার আলুকে পালট দিতে হয়। আমরা যদি বোঝার জন্য বলি তাহলে অবস্থান পরিবর্তন করতে হয়।
এখানে আছে, এখান থেকে উল্টে এইভাবে আরেক জায়গায় রাখতে হয়, এটাকে আমরা পালট বলি। তো একবার পালট দিতে একটা স্টোরের মিনিমাম 15 লক্ষ টাকা খরচ হয়। তো একটা পালট যদি সে চুরি করে মানে না দেয় তাহলে 15 লক্ষ টাকা সেফ হয়। দুইটা পালট যদি চুরি করে তাহলে 30 লক্ষ টাকা সেফ হয়। আমাদের কাছে যে তথ্য আছে অলরেডি একটা পালট চুরি হয়ে গেছে এবং আগামী যে সময় আছে তাতে আরও হয়তো 1-এর অধিক এবছর আলু চুরি হবে, কারণ আলুর বাজার খারাপ। কৃষকদের এইভাবে আগ্রহ কমে গেছে আলু বের করার, খুব বেশি দায় তাদের থাকবে না বলে তারা মনে করছে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তাই তারা পালট মোটামুটি বন্ধ করে দিয়েছে বললেই চলে। এইটার দায় সরকারের ঘাড়ে চাপানোর জন্য তারা বিদ্যুতের লোডশেডিংয়ের কথা তুলে ধরছে। আপনারাও রাজশাহীতে বসবাস করেন, আমরাও রাজশাহীতে বসবাস করি। হ্যাঁ, বিদ্যুতের সমস্যা আছে, ছিল মাত্র 2 দিন, মাত্র 2 দিন। এই 2 দিন পরে তার বিদ্যুতের সমস্যা নাই একটা বিশেষ কারণে। আপনারা জানেন যে ওই একটা গ্যাস সরবরাহের একটা ইউনিট আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য মাত্র 2 দিন বিদ্যুৎ সরবরাহ ছিল। এই ইস্যুগুলোকে তারা দেখিয়ে বলতে চাইছে যে এই কারণে আলু কমছে। আমরা বরাবরই বলে আসছি এই সেক্টরে হাসিনার দোসররা এখনও থেকে গেছে, আমাদের বলতে কোনোই দ্বিধা নাই। এই যে রংপুরের যে ভদ্রলোক স্টোর মালিক অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মুস্তফা আজাদ বাবু, উনি হাসিনার একাধিকবার রাষ্ট্রীয় সফরের সফরসঙ্গী, বিজিএমএস সহসভাপতি ছিলেন। বুঝতে বাকি আছে? আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই আধুনিক বাংলাদেশে আলুর সেক্টরে এত অস্থিরতা আর কোনোদিন সৃষ্টি হয়নি। এবার কেন হলো? দেশের একটা বিশেষ প্রেক্ষাপটে যখন হাসিনা চলে গেছে, আমি স্পষ্ট করে আগের আলোচনায় বলেছি খামার বাড়িতে যে আগে রোগ আইডেন্টিফাই করতে হবে, তারপরে মেডিসিন দিতে হবে। আলু সেক্টরে কখনো এই অস্থিরতা আসেনি, এবার আসলো কেন? আপনি একটু বুঝিয়ে বলবেন যে আপনারা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত আলু রাখেন এবং এই সময় যে পালটটার কথা বলছেন এটা কতবার কোন মাসে বা কখন দিতে হয়? মার্চ থেকে ডিসেম্বর আলু থাকে, তাহলে মার্চ থেকে ডিসেম্বর আলু থাকলে যদি 6টা পালট হয় তাহলে প্রায় মোটামুটি প্রতি 20 বা 25 দিন পর পর একটা করে পালট দিতে হয়। এটা হচ্ছে কিনা ঠিকঠাক মতো আপনাদের চেক করার উপায় আছে? না, আমাদের কোনো সুযোগ নেই। তবে হচ্ছে আলু বের হলে আলুর কন্ডিশন, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আলুর কন্ডিশন দেখলে বলে দিতে পারি যে এই আলুটা পালট হয়নি। আলুর কন্ডিশন দেখলে আমরা বলে দিতে পারি। অর্থাৎ আলু যদি পালট না হয় তাহলে আলুর একটা নির্দিষ্ট স্তর পচে, আর যদি পালট সহ হয় তাহলে বিভিন্ন জায়গার আলু পচবে। যে সাইডটা উলট খেলো না সে সাইডটা পচবে পালট না দিলে। এর জন্য আমরা সেটা যখন আলু পড়ে আলু দেখলে বলে দিতে পারি। ডিসেম্বরে আলু বের হওয়ার কথা, কিন্তু তালুন্দে এখনই আলু বের হচ্ছে, পচা আলু। এটার কারণ কি? ডিসেম্বরে আলু বের হওয়ার কথা না, আমাদের এপ্রিলের শেষ দিক থেকেই আলু বের হওয়া শুরু হয়। ডিসেম্বর নাগাদ আলুটা পর্যায়ক্রমে বেরোতে শেষ হয়। এই হচ্ছে অবস্থা। অতিরিক্ত পচছে কেন সেটা? অতিরিক্ত পচছে কেন বলেছি তো।